তো টপিক হচ্ছে ব্যাংকিং ক্লাসের টপিক এটা স্মল স্কিম সার্ভিস। তো ব্যাংকের পরীক্ষার কোশ্চেন স্মল স্কিম সার্ভিস কিভাবে আসবে, স্মল স্কিম সার্ভিস কি কি, ঠিক আছে। ট্যাক্সের ক্লাসে আবার যা ডিসকাস করবো সেটা শনিবার করেই করবো, সিলেবাস যেহেতু এখন করো তোমাদের শনিবার আসতে হবে আর তোদের আজকে বিকালবেলা, ঠিক আছে। তো সবার প্রথম হচ্ছে দেখো, আমরা যদি ইনভেস্ট করি কিভাবে করব, টাকা রিটার্ন চাই, প্রাইভেট কোনো ব্যাংকে করব, মিউচুয়াল ফান্ডে করব, ইন্টারেস্টে টাকা পাবো তার সেইখানে করব। তো গভর্নমেন্ট বলছে আপনারা কোথায় কোথায় করছেন, আপনারা ধার নিচ্ছেন টাকা, আপনারা নন ট্যাক্স রেভিনিউ এরকম কোনো কাজ করলে যাতে পয়সা না দিতে হয়, বা ট্যাক্স দেবেন যেখান থেকে গভর্নমেন্ট কামিয়ে নিতে পারে। এবার যদি আপনি ব্যাংকে কি যদি আপনি কোনো টাকা পয়সা যদি আপনি সাবমিট করেন বা ডিপোজিট করেন, সাবমিট বলছি, ডিপোজিট করেন, সেটা ব্যাংকের লাভ হলো, গভর্নমেন্ট আপনার সেই টাকাটা কি হাতে পাচ্ছে? কখনোই না। কিন্তু কেন? যদি আপনি ব্যাংকে গিয়ে টাকা ডিপোজিট করেন 1 কোটি টাকা, আমি 15 বছর পর ইন্টারেস্ট সমেত আমি টাকা নেব, তাহলে ব্যাংক সেই টাকাটাকে মার্কেটে খাটাবে। তো তখন যদি কেউ বলে সরকারি যোজনায় স্কিমে কি কি আছে, তখন মনে রাখবে সবসময় টাকা কিন্তু আমাদের পোস্ট অফিসে জমা করতে হয়। পোস্ট অফিসে যদি আমরা টাকা জমা করি তাহলে আমাদের সেই টাকা কিন্তু আমরা মার্কেটে গভর্নমেন্ট সেই টাকা খাটাতে পারবে। কী করে? তো চলো বলে দিচ্ছি। গভর্নমেন্ট বলছে আপনি পোস্ট অফিসে টাকা জমান, যে টাইমের জন্য রাখছেন টাইমিংগুলো নিয়ে পরে আসছি, আপনার ওই টাকা আমরা মার্কেটে খাটাবো, মার্কেটে ওই টাকা খাটিয়ে যে টাকা আমার প্রফিট হবে আপনাকে সেখান থেকে আমরা ইন্টারেস্ট দেবো। কিন্তু আমাদেরকে এত কথা বলে না, আমাদেরকে কি বলে, আপনি স্যার টাকা জমান, আপনাকে এত বছর পর আমরা এত টাকা ইন্টারেস্ট দেবো। স্যার তাহলে কি মূলধনটা পাবো না? হ্যাঁ, মূলধনও পাবেন, এবার একটা সময়সীমা বেঁধে দেবেন, এর মধ্যে যদি আপনি তোলেন তাহলে আপনি এই পাবেন, এর এগেনস্টে যদি আপনি তোলেন তাহলে এত কম করেন। স্যার সেটা তাহলে কি করে হবে? তো তার জন্য আমরা পয়েন্টে আসি। বলছে পিপিএফ নামে একটা অ্যাকাউন্ট খুলুন, ভালো করে বুঝবে, ছোট্ট করে ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে খাতায় লিখতে না হয়, শুনে যেন মুখস্থ হয়ে যায়। পিপিএফ অ্যাকাউন্ট, পিপিএফ অ্যাকাউন্টের পুরো নাম কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড। বলছে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড কোনো ব্যাংকের থ্রুতে আপনি খুলতে পারেন। তাহলে ব্যাংক হচ্ছে কি আপনার শুধু এজেন্ট মাত্র। কোশ্চেন আসবে, ব্যাংকে যদি আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলি তাহলে ব্যাংক কি আমার সেই টাকা খেতে পারবে? না, ব্যাংক এখানে অনলি ফর এজেন্ট, ব্যাংক এখানে এজেন্ট হিসাবে কাজ করবে। তাহলে স্যার আমি যদি এখন পিপিএফ অ্যাকাউন্ট খুলি তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো? আপনি স্যার বা ম্যাডাম বছরে 7.1% আপনি পাবেন। 7.1% করে আপনি ক্যালকুলেট করবেন, করে আপনার বছরের শেষে যে অ্যামাউন্ট আসছে এরকম হতে 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 15 বছরের স্কিম বা 17 বছরের স্কিম বা 20 বছরের স্কিম, সেখানে আপনি সেই রকমভাবে দেখতে পেয়ে যাবেন। খুব ভালো কথা। স্যার সব থেকে কম কত টাকা আমি জমাতে পারি এই পিপিএফ অ্যাকাউন্টে? মিনিমাম আপনাকে 500 টাকা দিয়ে শুরু করতে হবে। মনে থাকবে, পিপিএফ অ্যাকাউন্টের মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা ফিনান্সিয়াল ইয়ার মানে 1 বছরে ম্যাক্সিমাম আপনি 1.5 লক্ষ টাকা অবধি আপনি জমা করতে পারেন। এবার আপনি মাসে মাসে জমা করুন বা একেবারে জমা করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোয়ার্টারলি করতে পারেন। তাহলে কোশ্চেন কি আসলো? স্যার পিপিএফ অ্যাকাউন্ট আমরা কোনো ব্যাংকের থ্রুতেও খুলতে পারি, সব থেকে মিনিমাম হবে কি 500 টাকা, ম্যাক্সিমাম হবে কি আমাদের 1.5 লক্ষ টাকা, আর 7.1% আমাদের ইন্টারেস্ট থাকে। এবার তার জন্য কিছু কিছু রুলস দিয়েছে। কি বলেছে? ম্যাচুরিটি হবে কিন্তু সব থেকে কম 15 বছর, ম্যাচুরিটি টাইম হবে 15 বছর। 15 বছরের আগে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। পিপিএফ অ্যাকাউন্টের রুলস মুখস্থ হয়ে গেছে। কন্ডিশন কি কি দিচ্ছে? নাম্বার 1,
ডিপোজিট ক্যান বি মেড ইন লামসাম অর ইনস্টলমেন্ট। এক্ষুনি বললাম, আপনি একেবারে লামসাম অ্যামাউন্ট মানে বড় অ্যামাউন্ট জমা করতে পারেন, বা আপনি ইনস্টলমেন্টের থ্রু আপনি জমা করতে পারেন। Only one account can be opened all across the country either in post office or any bank. এক্ষুনি বললাম পোস্ট অফিসে গিয়ে যদি আমি খুলি তো ইটস বেটার, নাহলে আমি কোনো ব্যাংকের থ্রুতে আমি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারি। এখানে ব্যাংক কাজ করবে শুধুমাত্র অ্যাজ এ এজেন্ট। বোঝাতে পারলাম? তার সাথে কি বলেছে, আপনি যে ব্যাংকের থ্রুতে বা পোস্ট অফিসে আপনি যে পিপিএফ অ্যাকাউন্ট খুলছেন, আপনি কিন্তু আপনার নামে একটাই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এগুলো পিপিএফ অ্যাকাউন্ট খুললে কি হবে, চলো এখানে একটু পড়াশোনা করে নিই, ভালো করে শুনবে। তোমার কাছে একটা প্যান কার্ড আছে, কোনো অফিসে জয়েন করছো বা কোনো কারণে যাই হোক তোমার ব্যক্তিগত যে কোনো রিজনের জন্য, কোনো ডিস্টার্বের জন্য তুমি আরেকটা প্যান কার্ড ইস্যু করেছো। রুলস নাম্বার 1, একটা লোকের দুটো প্যান কার্ড থাকতে পারে না। যদি কোনো কারণে 2 নম্বর প্যান কার্ড চলে আসে, নাম্বারটা যদি একই থাকে তো ইটস ওকে, থেকে গেছে, ভুল করে চলে এসছে। যদি প্যান কার্ডের নাম্বার আপনার আলাদা, 2 নম্বর প্যান কার্ড চলে এসছে, তাহলে আপনার লিগাল যে প্যান কার্ডটা যার সাথে আপনার আধার কার্ড এবং ব্যাংকের সব লিঙ্ক করা আছে, সেই প্যান কার্ডটা রেখে আরেকটা প্যান কার্ড আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। না, ক্যান্সেল হয় না, এটাই লোকে ভুল করে, যে প্যান কার্ড ডবল চলে এসছে, ভুল অন্য নাম্বার দিয়ে, যার সাথে আমার কোনো কিছুর লিঙ্ক নেই। এই পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কেন, স্যালারির অ্যাকাউন্টের ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে। অনলাইনে বা এজেন্ট থ্রু ফিজিক্যালি তোমাকে সেই প্যান কার্ড কিন্তু রিজেক্ট করতে হবে, সারেন্ডার করতে হবে। স্যার রিজেক্ট তো হয় না, আমি তো গভর্নমেন্ট নই, প্যান কার্ড মানে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তো রিজেক্ট হয় না স্যার, ডিলিট হয় না স্যার, সারেন্ডার হয়। কি বললাম? সারেন্ডার হয়। আপনি সারেন্ডার করতে পারেন, তার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা অনলাইনে বা অফলাইনে অ্যাজ এ ফিজিক্যাল ভেরিফিকেশন করে তোমাকে সারেন্ডার করতে হবে। যদি না করি, দুটো এসছে, আমি খুব খুশি, দোকানে থাকবে, তাহলে কি হবে, প্যান কার্ড যদি কারণ এরকম বেআইনিভাবে দুটো থাকে, তাহলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা, 2 বছরের জেলও হতে পারে। মনে থাকবে। নেক্সট পয়েন্ট, if any financial year minimum deposit 500 is not made, then say the PPF account shall be become closed. 500 টাকার নিচেও টাকা জমা দিতে পারবেন না, তো অ্যাজ এ ইএমআই প্রতি মাসে নেন, যদি ইনস্টলমেন্ট করো, কোয়ার্টারলি হোক বা বছরে হোক, আর পারলে না মিনিমাম অ্যামাউন্টটা তুমি দিতে পারো না, তাহলে কিন্তু তোমার পিপিএফ অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে। পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে যে কি সমস্যা, সেই টাকা তোলার যে কি জ্বালা, সেটা কোনো একদিন বলবো। ওকে, নেক্সট পয়েন্ট, স্যার আমি চালাতে পারছি না, আমি কোনো কারণে বন্ধ করে দিতে চাই, ইংলিশে বলে প্রিম্যাচিওর ক্লোজ। তাহলে এই প্রিম্যাচিওর ক্লোজের সময় তাহলে আমার কন্ডিশন কি হবে, তার কি কি গভর্নমেন্ট কন্ডিশন দিচ্ছে দেখি। বলছে প্রিম্যাচিওর ক্লোজার শ্যাল বি অ্যালাউড আফটার 5 years ফ্রম দ্য এন্ড অফ দ্য ইয়ার। সরি, মোটামুটি আপনার 5 বছর তো তোমাকে চালাতেই হবে, নাহলে তুমি কিন্তু কোনো বেনিফিট পাবে না। হুইচ অ্যাকাউন্ট ওয়াজ ওপেন সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্টেন্ট। যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে আপনাকে 5টা বছর চালাতেই হবে। নেক্সট, ইন কেস অফ লাইফ থ্রেটিং ডিজিজ অফ অ্যাকাউন্ট হোল্ডার বা স্পাউস, সেগুলো ডিপেন্ড করে, যদি এরকম প্রবলেম হয়, ঘরের স্ত্রী মরে গেছে কেউ, বাচ্চা কাচ্চার জন্য যদি আমার টাকা পয়সা তুলতে হতে পারে, তাহলেও কিন্তু 5 বছর তুলব। আমার মেয়ের বিয়ে আমি টাকা তুলব, আমরা বাইক কিনবো টাকা তুলব, আমি আমার ঘর বাড়ির একটা ডেকোরেশন করে টাকা তুলব, কিন্তু মিনিমাম 5 বছর। তাই বউ বাচ্চা অ্যাকাউন্ট হোল্ডার কোনো রোগী আছে যাই আছে তাতেই হোক না কেন, ধুম করে এরকম করে তুমি 6 মাসে 1 বছরে তুলতে পারবে না। বুঝতে পেরেছো? নেক্সট, ইন কেস অফ হায়ার এডুকেশন অফ অ্যাকাউন্ট হোল্ডার অর ডিপেন্ডেন্ট,
হ্যাঁ, হায়ার এডুকেশনের জন্য আমার পিপিএফ এর পয়সা লাগবে, চলছে তো আমার 15 বছর, আমি চাইলে 5-6 বছরের মাথায় কিন্তু আমি তুলতে পারি। তার প্রসেস কি, সে প্রসেস আমি পরে আসছি। ওকে, বলছে ইন কেস অফ চেঞ্জ অফ রেসিডেন্স স্ট্যাটাস অফ অ্যাকাউন্ট হোল্ডার, হতে পারে তো, তাহলে কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে তুমি ব্যাংকে গিয়ে খোলো বা পোস্ট অফিসে গিয়ে খোলো, তোমায় কিন্তু সমস্ত ডকুমেন্ট কিন্তু গিয়ে জমা দিয়ে আসতে হবে যে আমার রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। কলেজে যখন ফর্ম ফিল আপ করছিলে বলছিল না যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর ডকুমেন্ট আদার অ্যাড্রেস, হতেই তো পারে, দিতে হয় তো। ওকে, অ্যাট দ্য টাইম অফ প্রিম্যাচুর ক্লোজার 1% ইন্টারেস্ট শ্যাল বি ডিডাক্টেড। দ্যাট মিনস এই যে স্যার আপনি 7.1% করে পাচ্ছিলেন, এই যে আপনি আগে তুলে নিলেন, তাহলে আপনি 6 বছরের মধ্যে যদি টাকাটা তুলে নেন, তাহলে আপনার 6 বছরের ক্যালকুলেশন করলো, করে আপনি 7.1% ইন্টারেস্ট পেতেন, আপনি 6.1 পাবেন, আপনার 1% কিন্তু কেটে নেন। ঠিক আছে, নেক্সট, গভর্নমেন্ট সবাইকে বলছে যে আপনাদের জন্য একটা যোজনা নিয়ে আসছি যাতে সবাই সমস্ত রকম এই স্মল স্কিমের মধ্যে সুবিধা পেতে পারে। কি সেই সুবিধা? সেই সুবিধার নাম দিয়েছে, পরীক্ষায় খুব ভালো করে শুনবে কিন্তু, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টস। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টসে বলছে আপনি এখানে রেট অফ ইন্টারেস্ট পাবেন 8% করে অ্যানুয়ালি, আর মিনিমাম অ্যামাউন্ট এখানে আপনি 250 টাকাও জমা করতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট 1.5 লাখ টাকা অবধি। কিন্তু এর কিছু অপশন আছে, কে ওপেন করতে পারে এরকম অ্যাকাউন্ট, হু ওপেন দ্য অ্যাকাউন্ট, হু ক্যান ওপেন দ্য অ্যাকাউন্ট, বলছে বাই দ্য গার্জিয়ান ইন দ্য নেম অফ এ গার্ল চাইল্ড বিলো দ্য এজ অফ 10 ইয়ার্স। 10 বছরের ছোটো যদি কোনো বাচ্চা হয়, তাহলে বাবা মা গার্জেনরা সেই বাচ্চাটার নামে অ্যাকাউন্ট খুলতে পারে এই যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা। Only one account can be opened in India either in post office or in a bank in the name of the girl child. Same process. 4-5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন, পোস্ট অফিসে অথবা ব্যাংকে গিয়ে কথা বলে খুলতে পারেন, কিন্তু আপনি যে কোনো বাচ্চা গার্ল চাইল্ডের নামে খুলতে পারেন, অ্যাকাউন্ট আপনার একটাই থাকতে হবে। ঠিক আছে, আর কি বলছে? বলছে দিস অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ফর এ ম্যাক্সিমাম অফ 2 গার্লস অফ এ ফ্যামিলি। একটা পরিবার থেকে আপনি যে কোনো 2টো বাচ্চার জন্য এই অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রোভাইডেড ইন কেস অফ টুইন্স, টুইন্সের কেসটা আমি বলে দিই, টুইন্সের কেসটা বোঝো। এই টুইন্সের কেস যদি হয়, এখন আমি কী করবো? 3টে অ্যাকাউন্ট চাইতো। তবে আজকের ডেটে আমি বলে দিই, গভর্নমেন্ট ছেড়ে দেয়। শুভজিৎ ফার্স্ট চাইল্ড, অর্ঘ আর তোমার নাম কি? দীপ। অর্ঘ আর দীপ তোমার জুড়ুয়া। আগে কি ছিল না, এই দুজনের ক্ষেত্রে একটাই অ্যাকাউন্ট করতে। এখন বলেছে যে একটা ফ্যামিলি থেকে তো 2টো অ্যাকাউন্ট খুলতে পারে। বলছে না, চলুন এবার আপনাদের জন্য ছাড় দিচ্ছি। এখন টুইন্স বেরিয়েছে মায়ের পেট থেকে, কী করা যায়? তো অ্যালাউ ওদের, শুভজিতের জন্য আলাদা, ওদের দুজনের জন্য আলাদা, কারণ টুইন্স হতে পারে, বা এগুলোর চরিত্র আলাদা। ও দুষ্কৃতিমূলক কাজকর্ম করবে, ও রাজনীতিমূলক কাজকর্ম করবে। বুঝতে পারলাম? নেক্সট, বলছে এই যোজনাতেও ডিপোজিট ক্যান বি মেড ম্যাক্সিমাম আপ টু কমপ্লিশন অফ 15 ইয়ার্স 15 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ওপেনিং। যে ডেটে আপনি এই যোজনা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট খুলেছেন, সেখান থেকে 15 বছর অবধি চুপচাপ থাকবেন। 15 বছর পর্যন্ত টাকা আপনাকে জমাতে হবে। ওকে, তার আগে কিছু করবেন না কিন্তু। ইফ ম্যাক্সিমাম ডিপোজিট 250 ইজ নট 250 ইজ নট ডিপোজিট ইন অ্যাকাউন্ট, দ্য অ্যাকাউন্ট শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিফল্টেড। যদি 250 টাকাও তোমার সেই অ্যাকাউন্টে তুমি জমা করতে না পারো, তাহলে তোমার অ্যাকাউন্টটাকে অ্যাজ এ ডিফল্ট ঘোষণা করে বন্ধ করবে। ঠিক আছে, ডিপোজিটস কোয়ালিফাই ফর দ্য এডুকেশন আন্ডার সেকশন 80C অফ ট্যাক্স অ্যাক্ট। এই সমৃদ্ধি যোজনার কোন আইনের আওতায় পড়ছে? এটা পড়ছে আমাদের 80C সেকশন অফ ইন্ডিয়ান ট্যাক্স অ্যাক্ট। 80C, আর সমস্ত রকম যোজনাগুলো 80C এর মধ্যেই থাকে, এলআইসি সব।
ঠিক আছে, এই গেল গিয়ে একটা প্রসেস। ও আর বলছি তাহলে ক্লোজার অন ম্যাচিউরিটি। স্যার এই সমৃদ্ধি যোজনা যখন ম্যাচিউরিটি বন্ধ করব তখন কি করে করব? বলছে আফটার 21 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাকাউন্ট ওপেনিং। 21 ইয়ার্সে চলে গেছে এখন। স্যার 21 ইয়ার্সে চলে গেলে কী করে সলিউশনটা হবে? আমার যদি 18 বছরের টাকাটা চাই তাহলে কি তুলতে পারবো না? হ্যাঁ তুলতে পারবো, কিন্তু কীভাবে? আসছি। তো বলছে ভালো করে বুঝবেন, মানুষ তো ট্যাক্স বাঁচানোর জন্য এগুলো করে। বলছে আপনি যোজনার ম্যাচুরিটি কবে হচ্ছে? 21 বছরে। আপনি কি করছেন? আপনি 15 বছরের মধ্যে আপনি খেলা শেষ করে দিচ্ছেন। তাহলে 15 বছরের মধ্যে যদি আপনি খেলা শেষ করে দেন, তাহলে আমি এদিকে ধরে একটা বাচ্চা জন্মেই লোকেই যোজনা করে না, ঠিক আছে? 18 বছর বয়সে আপনি টাকাটা তুলতে চাইছেন, তাহলে 15 আর 3 কত হলো? 18 বছর। তাহলে কিন্তু আপনি মুনাফা পাবেন 50%। মনে থাকবে, আপনি 21 বছরের জায়গায় আপনি কত বছরে তুলছেন? 18-তে। তাহলে কিন্তু আপনি মুনাফা পাবেন কিন্তু 50%। বুঝতে পারলাম? এতে সুবিধা কী স্যার? এতে সুবিধা একটাই, তোমাকে ট্যাক্স দিতে হতো, তো তোমার ট্যাক্সের টাকাও তো 50% বেঁচে গেল। বুঝতে পেরেছো? তোমার ট্যাক্সের টাকাও তোমার 50% বেঁচে গেল। ওকে, ভিডিও স্টপ করে দাও।